আমাদের আজকের টপিক হলো ভেক্টর। তবে এটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে। ভেক্টরের বেসিক কনসেপ্ট এবং ত্রিভুজের যে লটা ছিল সেই লটা আমরা আগে বলে ফেলেছি। তো চলো আজকে সেকেন্ড পার্টটা আমরা শুরু করছি। দেখো, আমাদের যে ভেক্টর টপিকটা ছিল, এই ভেক্টর টপিকে আমরা কিভাবে কোনো দুটো ভেক্টরকে অ্যাড করব তার উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ডেরিভেশনগুলো দেখছিলাম। ত্রিভুজের সূত্রটা অলরেডি হয়ে গেছিল আমাদের। আজকে যেহেতু ভেক্টর যোগ করলে আমরা কি পাই, মান এবং অভিমুখ দুই পাই। এর আগের দিন যেটা দেখেছি আমরা শুধুমাত্র মানটাকে দেখেছি। আজকে দেখবো যে ওই ভেক্টরটাকে অ্যাড করে কোন অভিমুখে আমরা তার লব্ধিটাকে পাচ্ছি সেটা দেখব। ঠিক আছে, আরো অনেক কিছুই দেখবো, তবে প্রথম যে টপিকটা আজকে এটাই। তো চলো, আমরা যদি এইভাবে দুটো ভেক্টর ছিল এ প্লাস বি, এই দুটোকে যোগ করে যদি আমরা সি ভেক্টর পেয়েছিলাম, তবে এই সি ভেক্টরটাকে পাওয়ার যে এই সি ভেক্টরটাকে আমরা যে পেয়েছিলাম তার শুধুমাত্র মানটা সেটা দেখি কি ছিল। ফর্মুলার সাহায্যে সি ইকুয়াল টু ছিল √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আর এই কস আলফাটা কি ছিল? দুটো ভেক্টরের মধ্যে কোণ, অ্যাঙ্গেল। যেমন এই হচ্ছে একটা ভেক্টর, আর তুমি এইভাবে গেলে, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল এই আলফাটা। আর দুটোকে অ্যাড করে আমরা কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম। ঠিক আছে, এতদূর আমাদের হয়েছিল। এবার কথা হলো যে আমরা যে এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা ছিল এই দুটো ভেক্টরের লব্ধি সি। তাহলে এই দুটো ভেক্টরকে যে অ্যাড করে যে ভেক্টরটা আমি পেলাম, ওটা তো ভেক্টরই পেলাম। তাহলে ভেক্টরের তো শুধু মান থাকে না, তার সঙ্গে সঙ্গে কি থাকে? দিক বা অভিমুখ থাকে। তাহলে মান তো আমি খুব সহজে এই ভেক্টরের মাধ্যমে বের করে নিলাম, কারণ এই মাথাতে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া নেই। এর আগের দিনে বলা হয়েছিল যে কিভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। তার মাথাতে একটা এইভাবে করে তীর চিহ্ন দিয়ে আমি ভেক্টর প্রকাশ করতে পারি। এবার দেখা গেল যে আমাকে যদি বলে যে এই ভেক্টর যেটা আমি লব্ধি ভেক্টর পেলাম, যোগ করে যে ভেক্টরটা পেলাম, ওটার অভিমুখ কি হবে, তাহলে সেটাকে নির্ণয় করতে গেলে আমি যদি এই থিটাটা বের করি, যে এটা হচ্ছে এই ভেক্টরের সঙ্গে এই কোণে যদি যাই, তাহলে আমি ওই অভিমুখটা পেয়ে যাব, মানে এই দুটো ভেক্টরকে যোগ করে যে অভিমুখটা পেলাম। ঠিক আছে, তাহলে কিভাবে বের করবো দেখো। আবার আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি, এটা মনে করো ই। তাহলে আমি এটাকে বাড়িয়ে এটা 90 ডিগ্রি করে নিয়েছি আমি এর আগের দিন। কেন? কারণ এই ত্রিভুজটা আমাদের চেনা জানা ত্রিভুজ, পিথাগোরাসের সূত্রটাকে লাগাতে পারবো বলে। তো এই থিটাটাকে আমি কিভাবে বের করবো? আমরা ত্রিভুজের কিছু নিয়ম জানি। ত্রিভুজের যে বাহুগুলো, এই বাহুগুলোর অনুপাতকে আমরা সাইন, কস আর টেন দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এখানেও যদি আমি প্রকাশ করি, আমরা জানি যে টেন থিটা ইকুয়াল টু কি হয়? আমাদের আগেই জানা আছে টেন থিটা মানে কি হয়? লম্ব বাই ভূমি। এবার আমাদের কাজ হবে এখান থেকে লম্ব আর ভূমি বের করে দেখা। তাহলে দেখো, এই থিটার সাপেক্ষে করছি, তাহলে এর অপোজিটটা সবসময় লম্ব হয়, এটা হয়তো তোমাদের জানা আছে। যার সাপেক্ষে করবে, এর সাপেক্ষে যেহেতু আমি দেখছি, সুতরাং এই থিটাটা আমাদের চাই কি না? তাহলে এই থিটার সাপেক্ষে তার অপোজিট বাহু এটা, তো এটা হবে লম্ব, আর তার সাপেক্ষে এটা হবে ভূমি, আর সব থেকে বড় বাহুটা অতিভুজ, এটা আমাদের জানা আছে। তাহলে লম্ব টেন থিটা ইকুয়াল টু কি পাবো আমি? লম্ব এখান থেকে কি হয়ে গেল? সিই। তাহলে সিই বাই ভূমি কি হচ্ছে? এই। আশা করি বোঝা গেল। কিন্তু আমাদের এখানে আবারও মুশকিলটা হলো কি, যে এইটার মান আমাদের জানা নেই। ঠিক আছে, আর পুরো এটার মান তো জানা নেই। আমার ভেক্টরটা এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এটা আমি বাড়িয়েছি আমার ত্রিভুজটাকে জানাশোনা ত্রিভুজে পরিণত করার জন্য। এর মানে আমি এটাকে ধরতে কিন্তু পারবো না। আমাকে এটার একরসে পুরো জিনিসটাকে আনতে হবে, তারপরে আমরা করতে পারবো। তো কিভাবে করছি দেখো, সিইটাকে আমি কি লিখতে পারি? সিই বাই বিই ডিভাইডেড বাই, আমি এইটাকে কি লিখতে পারবো? আবারও আগের মতো, এটা প্লাস এটা, যেহেতু পুরোটা এই, সুতরাং এটাকে লিখতে পারি এবি প্লাস বিই। তাহলে দেখি কি হবে, এবি প্লাস বিই। ওকে, তাহলে নেক্সট লাইনে আমি কি করতে পারি? এইটা অ্যাকচুয়ালি কি হয়েছে সেটাই হচ্ছে আমাদের দেখার পালা। দেখো তো, সিই মানে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে সিই, দেখো সিই এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, সিইটা যদি লম্ব হয়, তাহলে এই বিসিটা কি হয়ে গেল? বিসিটা হয়ে গেল অতিভুজ এইটুকু ত্রিভুজের সাপেক্ষে। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ সাইন জানি। আর কার সাপেক্ষে করছি? এর সাপেক্ষে, তার মানে আলফা কোণের সাপেক্ষে। তাহলে কি হবে? সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কি পেয়েছি? সিই। তাহলে আমি এর জায়গায় কি লিখতে পারি? আচ্ছা, এখানে একটা বি সি গুণ হবে, কারণ আমি শুধুমাত্র বিসি ভাগ করে তো রাখতে পারি না, আমাকে জিনিসটাকেও সমান রাখতে হবে।
তো সিই বাই বিসি ইন্টু বিসি, তার মানে এটা অলরেডি কেটে এটাই আসবে। তাহলে দেখো আমি কি পেলাম আলটিমেটলি, সাইন আলফা আর বিইটা অলরেডি আমার জানা, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, বি ডিভাইডেড বাই, দেখো এ বিটা তো আমার জানা, এ বিটা হচ্ছে এ, তাহলে এ প্লাস কি হবে বিই, আবারও বিই জানা নেই, তাহলে ওই একই কাজ করবো, বিই বাই সব এইটা দিয়ে ভাগ করে দেবো যদি শর্টকাট অর্থে বলতে চাই। তাহলে বি সাইন আলফা ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এ প্লাস বি, আবারও এটাকে দেখতে হবে এটা কি আসছে, তাহলে বিইটা কি হয়ে গেল, এই ত্রিভুজের সাপেক্ষে এটা হয়ে গেল ভূমি, আর এটা আবারও অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি হয়, কস আলফা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, কস আলফা, আর বিসি আবার বি, তাহলে বি কস আলফা, বোঝা গেল। তাহলে টেন থিটা ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো, টেন ইনভার্স, আমাদের জানা আছে এটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, ইনভার্স হয়ে যাবে, বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা, এটা হয়ে গেল থিটা বা অভিমুখ, কোন অভিমুখে গেলে এই দুটোকে অ্যাড করলে আমি কোন অভিমুখে ওইটা যাচ্ছি, মানে লব্ধি ভেক্টরটা আমার কি হচ্ছে, ঠিক আছে। তুমি এখান থেকে আলফার মান যদি 90 বসাও, তাহলে তুমি দেখো সাইনের মান এখানে কি হচ্ছে, সাইন 91, এটা ইয়ে হয়ে যাচ্ছে, তার মানে তুমি অলরেডি এই ত্রিভুজটাকেই দেখো, এটা যদি 90 হয়ে যায়, মানে এটা আলফা ছিল তো এটা 90 হয়ে গেল, তাহলে কি হবে থিটা এর মান, যখন আলফা ইজ ইকুয়াল টু 90, তখন দেখো থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স, এটা 1 হয়ে গেল ডিভাইড বাই এ। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ এটা লম্ব বাই ভূমি, তাহলে ডাইরেক্ট 10 থিটাটাই পাচ্ছ, এগুলো আর লাগছে না, বি বাই এ। তাহলে আশা করছি এই পুরো বিষয়টা বোঝা গেল কিভাবে আমি অভিমুখ বের করব, ঠিক আছে। তো এখান থেকে কোশ্চিন কেমন আসে, প্রশ্ন তো এটাই আসবে কি না, যে পুরো কি এই পুরোটাকে দিয়ে কোশ্চিন আসতে পারে, হ্যাঁ এরকম একটা বোর্ডে এরকম টাইপের কোশ্চিন আসতে পারে যে ত্রিভুজের সূত্রটি লেখো এবং তার গাণিতিক রূপ প্রকাশ করে দেখাও এবং অভিমুখ নির্ণয় করো, ঠিক আছে, এরকম একটা কোশ্চিন আসতে পারে। অথবা তোমাদেরকে মনে করো তোমাদেরকে এইভাবে করে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, হ্যাঁ, আর এইভাবে করে দিয়েছে, এটাকে বলেছে এ ভেক্টর, এটাকে বলেছে বি ভেক্টর, এটাকে বলেছে সি ভেক্টর, ওকে। তিনটা একটা ত্রিভুজের তিনটা বাহু দিয়ে দিয়েছে, আর বলছে কাকে যোগ করে কাকে পাওয়া যাচ্ছে, এখানে চারটা অপশন দিয়ে দেবে, অপশন এ সি প্লাস বি ইকুয়াল টু এ, বি নাম্বার অপশন মনে করো সি প্লাস এ ইকুয়াল টু বি, অথবা সি নাম্বার অপশন কি হবে এ প্লাস বি ইকুয়াল টু সি, এভাবে কিছু একটা দিতে পারে, ওকে। অথবা বলে দিল ডি নাম্বার অপশন 0, কিছু এরকম বলে দিল। তাহলে তুমি বলবে কি করে কোনটাকে যোগ করে কোনটা পেয়েছি, তো দেখো কোনো একটা নির্দিষ্ট বিন্দু নিয়ে নাও, এই নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করো, ঠিক আছে। তো দেখো এইভাবে গেলাম এইভাবে গেলাম, এই দুটো কি সমক্রম, ঠিক আছে, আর এইখান থেকে এই দিকে আসা উচিত, তাহলে ঠিকঠাক ক্রম হতো, তাই না, কিন্তু এটা আছে এইভাবে। তাহলে আমাদের ত্রিভুজের সূত্রটা মনে করো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করে, তার মানে তোমাকে মেন কাজ হবে কি বিপরীত ক্রমে যাওয়া বাহুটাকে খুঁজে বের করা, আমি খুঁজে বের করে নিলাম, এটা হচ্ছে বিপরীত ক্রম, ওটাই হবে বাকি দুটার যোগফল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো কি হবে এ প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে কোনটা খাচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু সি, এটা আমার ঠিক আছে, ঠিক আছে। এই টাইপের ছোটখাটো অঙ্ক দিয়ে দিতে পারে। তো এটা হলো, নেক্সট আমাদের আরো একটা অঙ্ক দিতে পারে, যেটা খুব একটা অঙ্ক 2 নম্বর অঙ্ক কি বলেছে, এ প্লাস বি এই দুটোর মাথাতে ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ ইকুয়াল টু সি, আবার এরকম দেওয়া আছে এ প্লাস বি, এই দুটো ভেক্টর না শুধুমাত্র মান নিয়েছে, ইকুয়াল টু সি যদি হয় তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এরকম একটা কোশ্চেন মনে করো দিয়েছে, কি করে করবে দেখো, এখানে তোমাকে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি, আর একটা বলেছে এ প্লাস বি ইকুয়াল টু সি, মানে ওর মানগুলোকে যোগ করে ডাইরেক্ট তুমি সি পাচ্ছ, ঠিক আছে। তো ডাইরেক্ট কখন যোগ হয়, এর একটু আগেই এর ডাইরেক্ট কখন যোগ হয়, এর আগের লেকচারে আমি বলেছি কখন ডাইরেক্ট যোগ হবে, যখন দুটো ভেক্টর একই অভিমুখে থাকে তখন দুটো ডাইরেক্ট যোগ হয়, ঠিক আছে। তো ধরো যে এটা আমাদের জানা নাই, তো আমরা কিভাবে করব, তো এই যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু মনে করো ভেক্টর সি,
তাহলে এটার ফর্মুলা আমরা কি জানি, সি ইজুকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এই আলফার মানটাই চেয়েছে, ঠিক আছে। তাহলে এই সি এর ভ্যালু কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এর মান কি, সি এর মান কত, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি বসিয়ে দিলাম ইজুকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা হলো। এবার কি করব, দুই দিকে স্কোয়ার করে দিই, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার ইজুকাল টু এর রুট উঠে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলো, কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ওকে, এ স্কোয়ার কেটে গেল, তাহলে 2ab ইজুকাল টু কি পেলাম, 2ab কস আলফা। তাহলে এই 2ab কেটে গেল, তাহলে কস আলফা ইজুকাল টু কি পেলাম, কস আলফা ইজুকাল টু কি পেলাম, 1 পেলাম। তাহলে আলফা ইজুকাল টু কি হবে, কস ইনভার্স 1। আর এই কস ইনভার্স 1 এর মান কখন, কসের মান 1 হয় যখন 0 হয়। তার মানে দেখো, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যখন 0, তখনই তো আমরা হচ্ছে দুটো ভেক্টরকে ডাইরেক্ট অ্যাড করব, তাই না। তাহলে হয়ে গেল আমাদের, কি হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল যে এদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল, 0। ওকে, কোশ্চেন, দুটি সমান মানের ভেক্টরের লব্ধি কি, প্রত্যেকের মানের সমান হবে, এই হচ্ছে প্রশ্ন। তো দেখি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার মানে কি, বলেছে 5 প্লাস 5 ইকুয়াল টু কি 5 হতে পারে, মানে ভেক্টর যোগে, আমি স্কেলার দিয়ে বোঝাচ্ছি, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে আমাদেরকে কি করতে হবে, ধরে নিতে হবে যে ধরি, কি করব, ধরি ভেক্টর দুটি হলো কি হলো, ভেক্টর দুটি পি, দুটোই পি, আর এদের লব্ধি কি হবে, তাহলে অতএব লব্ধি হবে, বলেই দিয়েছে পি হবে, কখন হবে, ওদের অ্যাঙ্গেলটা বের করেছে, মানে এটা কি সম্ভব, আর যদি সম্ভব হয় তাহলে অ্যাঙ্গেলটা কি। তাহলে আমাদেরকে কি বলেছে, অ্যাকচুয়ালি বলেছে পি ভেক্টর প্লাস পি ভেক্টর ইজুকাল টু কি পি ভেক্টর। ওকে, তাহলে পি ইজুকাল টু কি পাবো, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p পি কস আলফা। এখানে এ এর মানও পি দিয়েছে, বি এর মানও পি দিয়েছে, আর সি এর মানও পি দিয়েছে, এখান থেকে যেটা হলো। তো বসালাম মান, এবার কি হবে, পি স্কোয়ার ইজুকাল টু পি স্কোয়ার, অ্যাকচুয়ালি 2p স্কোয়ার কস আলফা, রুটটাকে তোলার জন্য স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে যদি আমি দেখি, তাহলে কি দেখবো, পি স্কোয়ার, এখান থেকে পি স্কোয়ার 2p স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে 1 প্লাস কস আলফা হবে, এখান থেকে 1 হয়ে গেল, এটা তাহলে পি স্কোয়ার কেটে গেল। ওকে, তাহলে 1 প্লাস কস আলফা ইজুকাল কি হয়ে গেল 1/2। ওকে, তাহলে কস আলফা ইজুকাল কি হবে 1, তাহলে কি হলো -1/2। তাহলে আলফা ইজুকাল কি হবে, এর মান, আচ্ছা কসের মান -1/2 কখন হবে, যখন এটা হয় 120 ডিগ্রি। ওকে, তার মানে হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব, কখন, যখন ভেক্টর দুটি পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি আনত অবস্থায় থাকবে। ওকে, এবার আমরা চলো ছায়া প্রকাশনী বইয়ের প্রবলেম সেট 1 অঙ্কটা দেখি। তো প্রবলেম সেট 1 অঙ্কটা কি বলছে, কোশ্চেন নাম্বার 4, 3p ও 2p ভেক্টর দুটির লব্ধির মান আর যদি প্রথম ভেক্টরটিকে দ্বিগুণ করা হয় তবে লব্ধি ভেক্টরটি
পিও দ্বিগুণ হয়। ঠিক আছে, তবে ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ কত? আচ্ছা দেখো দেখো এটাকে কিভাবে করবো আমরা। বলছি 3p ও 2p ভেক্টর দুটির লব্ধির মান r। তাহলে বলে দিয়েছে যে একটা মনে করো a ভেক্টর যেটার মান বলে দিয়েছে 3p, আর b ভেক্টর যেটার মান বলে দিয়েছে 2p, আর c ভেক্টর মানে যেটাকে যোগ করে পাবো সেটা হচ্ছে r। প্রথম ভেক্টরটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে নেক্সট কি বলছে, প্রথম ভেক্টরটি তাহলে এটাকে কি করা হবে, দ্বিগুণ করা হবে, মানে এরকম করে দেওয়া হবে, মানে কি 2 × 3p করে দেওয়া হলে যেটা লব্ধি ভেক্টর হয় সেটা আবার দ্বিগুণ হয়ে যাবে, মানে 2r হয়ে যাবে, এই বলেছে। ঠিক আছে, তাহলে বলছে এই দুটো ভেক্টরের মধ্যে এই দুটো এ আর বি ভেক্টরের অন্তর্বর্তী কোণটা কত হবে। তো চলো শুরু করি। আমাদের যেটা জানি আমরা যে সি ভেক্টর ইকুয়াল কি হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি বলেছে, আর ইকুয়াল বলেছে 3p। তাহলে আমরা যদি এটাকে ফর্মুলা ফেলি তাহলে কি পাবো, ওই একই ফর্মুলা cos আলফা। ওকে, তাহলে দেখো এখানে এর ভ্যালু কত দেওয়া আছে 3p, তাহলে 3p তার স্কোয়ার আর 2p তার স্কোয়ার প্লাস 2 × 3p × 2p cos আলফা। ওকে, আর সি এর মান কত দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে আমি আর স্কোয়ার করে নিচ্ছি, সুবিধা হবে ওই কারণে। তাহলে 3 × 3 = 9 p স্কোয়ার প্লাস, আচ্ছা স্কোয়ার যেহেতু করে দিয়েছি তো রুট তো আর থাকার কোনো কথাই না। তাহলে 2 × 2 = 4p প্লাস 4 × 3 = 12p cos আলফা স্কোয়ার স্কোয়ার, এগুলো স্কোয়ার হবে। পি আর পি মিলে স্কোয়ার, 2 × 2 = 4, 4 × 3 = 12, 3 × 6 = 12, একই কথা। আচ্ছা আর একটা লাইন করে নিই, আর স্কোয়ার ইকুয়াল কি হলো 9, 10, 11, 12, 13, মানে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos আলফা। এটাকে 1 নং নাম দিয়ে লিখে দিলাম। নেক্সট এখানে যদি করি তাহলে কি হবে, 2r এখানে মান বসাচ্ছি এই ফর্মুলাতে, তাহলে কি হলো 2r √2 6p তার স্কোয়ার প্লাস, এটা তো কোনো চেঞ্জ নাই b, তাহলে 2p তার স্কোয়ার প্লাস 2 × 6p × 2p cos আলফা। তাহলে আবার 4r স্কোয়ার করে নিলাম, বোথ সাইডে স্কোয়ার, তাহলে কি হবে 6 × 6 = 36p স্কোয়ার প্লাস 2 × 2 = 4p প্লাস 4 × 6 = 24p স্কোয়ার cos আলফা। এটাকে 2 নং সমীকরণ নাম দিলাম। দেখো এইটুকুতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা এটাতে আরেক লাইন করে নিই, কী হবে 36 আর 4 40, তার মানে 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos আলফা, 4p স্কোয়ার 4r স্কোয়ার ইকুয়াল। ওকে, এবার আমি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে দেখি কী হচ্ছে। তাহলে দেখি r স্কোয়ার 5 4r স্কোয়ার ইকুয়াল টু কি আছে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos আলফা ডিভাইডেড বাই 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos আলফা। আর স্কোয়ার কেটে গেল, তাহলে এটার সঙ্গে গেল 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos আলফা ইকুয়াল টু কি পেলাম 13p 13 4 4 4 3 12 2 4 1 4 5 প্লাস 12 4 48 p স্কোয়ার cos আলফা। ঠিক আছে, নেক্সট দেখো এটাকে যদি এদিকে আনি তাহলে 2 4 রেখে 5 মাইনাস p স্কোয়ার ইকুয়াল, এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হলো 4 4 2 2 p স্কোয়ার cos আলফা। ঠিক আছে, তাহলে 12 দিয়ে 24 আর p স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেটলি আমি কী পেলাম cos আলফা ইকুয়াল টু -12। ঠিক আছে,
কসের মান -8 কখন হবে একটু আগে দেখলাম, যখন 120 ডিগ্রি হবে। তার মানে আমরা পেয়ে গেলাম যে 3p ও 2p ভেক্টর দুটি লব্ধি মান এরকম যদি অঙ্কটা থাকে তাহলে এর উত্তর হবে আলফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই ম্যাথামেটিক্যাল রিলেশন মোটামুটি 4টা অঙ্ক করা হলো। তোমাদের যদি প্রবলেম হয় এই অঙ্কগুলো বুঝতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আগের চলো পরে নেক্সট আবারও আমি অন্য এর থার্ড পার্ট নিয়ে আসবো অবশ্যই। আজকের মতো